আজকে আর তোমাদের জিজ্ঞেস করব না কেমন লেগেছে, কারণ এই পর্বটা কারো খারাপ লাগতেই পারে না। আই এম ড্যাম শিওর। আমার কথা মানলে না, আর যদি আমাকে বিয়ে করতে রাজি হতে তাহলে আমার মনে জায়গা পেতে, চায়ের দোকান তোমার নামে করে দিতাম। আব্বুর সামনে নিজের বাবা হওয়ার কথা শোনা সত্যি লজ্জাজনক। অনেক রাত হয়েছে, বাসায় যান। যাব, তার আগে এ লেখা টি শার্টটা পরিয়ে তোমার মনের ভেতরের খুব অভিমান কষ্টগুলো দূর করে নেই। চল আমার সাথে, ওদের সাথে কথা বলে কোনো লাভ নেই, পুরুষ জাতি খারাপ। মুখলেস মিয়া আবারও বললেন, আমি এখনও তোমাকে ভালোবাসি, আমার মনের দরজা তোমার জন্য এখনও খোলা। আবিরের কণ্ঠে এমন গান শুনে মেঘ হাসি থামিয়ে রাখতে পারছে না, তবুও গুরুগম্ভীর ভাব নিয়ে তাকিয়ে আছে। আবির আবারও বলল, তানভীর ভাইরে কোথায় তুই? হানিমুন মানুষ কতবার করে, কাউকে না বলে কক্সবাজার গিয়েছিলাম বলে বন্ধুরা এখন আমাকে খোঁচায়। কমপক্ষে 1 মাস তো কারোর সাথে যোগাযোগই রাখবে না। আমির তো ভালোবাসি তোকে। লিখেছেন সালমা চৌধুরী। সারপ্রাইজ পর্ব 2। বিকেলের শেষ ভাগ। একটা বাগান বিলাস গাছের নিচে আবির মেঘ মুখোমুখি দাঁড়িয়ে আছে। আশেপাশে নীরবতা বিরাজমান। আবিরের শক্তপোক্ত হাতে মেঘের ছোট্ট কোমল হাতটা বন্দি হয়ে আছে, কোনো মতেই ছাড়াতে পারছে না। মেঘের ফর্সা আদল ধীরে ধীরে রক্তবর্ণ ধারণ করেছে। অকস্মাৎ মুখ ফুলিয়ে চোয়াল শক্ত করল। মেঘের গভীর দৃষ্টি আবিরের চোখে নিবদ্ধ। আবিরের হাতে থাকা হাতটাকে ছাড়ানোর সব চেষ্টা বৃথা গেল। আবির দুকদম পিছিয়ে দেয়ালে পিঠ থেকে দাঁড়ালো, ঠোঁট বেঁকিয়ে মৃদু হেসে পরপর 2বার ভ্রু নাচালো। মেঘ আলগুছে ভেঙচি কেটে কটমট করল, ছাড়ুন, বাসায় যাব। আবির গম্ভীর ভাব নিয়ে বলল, বাসা থেকে বের হওয়ার সময় মনে ছিল না? এখন বাসায় যাওয়ার কোনো দরকার নেই, আজ সারা রাত এখানেই থাকবে। মেঘ নিজের ভুল বুঝতে পেরে চাপা সরে বলল, আকাশ মেঘলা, বৃষ্টি নামবে। নামুক, বৃষ্টিতে ভিজব দুজন, সমস্যা আছে কোনো? আব্বু বকা দিবেন, একদিন ভিজে গিয়েছিলাম, তারপর কি হয়েছিল মনে নেই? তখন তুমি আমার প্রেমিকা ছিলে, আর এখন বউ। আবিরের মুখে কথাটা শোনা মাত্র মেঘের বুকের বাঁ পাশটা কেঁপে উঠল। অনুভূতি হৃদয়ে দোলা দিচ্ছে। আবিরের মুখে প্রেমিকা শব্দটা খুব কমই শুনেছে মেঘ। বরাবরই তীব্র অধিকার নিয়ে আবির বউ বলেই ডেকে এসেছে। বিয়ের পর সেই ডাকের তীব্রতা বেড়েছে 1000 গুণ। সর্বক্ষণ সবার সামনে মুখে আমার বউ লেগেই থাকে। এখন খানবাড়ির প্রতিটা ইট পাথরেরও নখদর্পণে মেঘ আবিরের বউ। যেন আমার বউ না বললে আবিরের মস্ত বড় পাপ হবে। আবিরের মুখে আমার বউ শুনতে শুনতে ইদানিং মেঘ নিজের নামই গুলিয়ে ফেলে। কেউ নাম জিজ্ঞেস করলে মুখ ফুসকে বলে দেয় আবিরের বউ। সেদিন ভার্সিটিতেও এমন এক কাণ্ড করে বসে। বৃষ্টির দিন ছিল, ভার্সিটিতে যাওয়ার পথে বৃষ্টি কমেছিল। ডিপার্টমেন্টের কাছাকাছি যেতেই ঝুম বৃষ্টি শুরু হয়েছে। দিশা বিশা না পেয়ে এক দৌড় দিয়েছে। ব্যালকনিতে গিয়ে থামতে অন্য ডিপার্টমেন্টের এক স্যারের সাথে ধাক্কা। হুড়মুড়ে সরি স্যার বলতে বলতে দূরে সরে দাঁড়িয়েছে, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয়নি। স্যার মুখের উপর ধমক দিয়ে বলেন, এই মেয়ে, স্যার ম্যাডাম দেখো না, নাম কি তোমার, কোন ডিপার্টমেন্টে পড়ো? মেঘ ভয়ে জড়সড় হয়ে জবাব দিল, আবিরের বউ। তৎক্ষণাৎ ষষ্ঠ ইন্দ্রিয় সতেজ হলো, 2 হাতে নিজের মুখ চেপে ধরল। স্যার গম্ভীর কণ্ঠে আওড়ালেন, কি নাম বললে? মুখ থেকে হাত সরিয়ে মেঘ আমতা আমতা করে বলল, স্যার মাহদিবা খান মেঘ, উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্ট। স্যারের চেহারার গম্ভীর ভাব তখনও বহমান। কিছু একটা বলতেই যাচ্ছিলেন, তখনই কেউ একজন স্যারকে ডাকলেন। মেঘ সে যাত্রায় খুব করে বেঁচেছে। মেঘ মনে মনে বিড়বিড় করল, আবির ভাইয়ের প্রেমিকা, ইস, শুনতেই কত ভালো লাগছে। মেঘের ঠোঁটে মিটিমিটি হাসি দেখে আবির তপ্ত স্বরে বলল, শোনো,
তোমার উপর আমার অধিকার এখন সবচেয়ে বেশি। এক বাড়িতে থাকি বলে এটা ভেবো না আমি আমার শ্বশুরের কথায় উঠবো আর বসবো। আবিরের কথায় মেঘের ভাবনায় ছেদ পড়ল। ভ্রু উঠিয়ে মিষ্টি হেসে প্রশ্ন করল, কথাটা কি আপনার শ্বশুর আব্বাকে জানাবো? তোমার আমার মাঝে শ্বশুর আব্বাকে টানার কি দরকার? ওনারা মুরব্বী মানুষ, থাকুক না ওনাদের মতো। ও তাই? আবির মৃদু হেসে বলল, জি ম্যাডাম। মেঘ আশেপাশে নজর বুলিয়ে আস্তে করে বলল, স্যার অনুগ্রহ করে এখন চলুন, না হয় সত্যি সত্যি ভিজতে হবে। আবির আর কথা বাড়ালো না। আবহাওয়া সত্যিই খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। আবির মেঘের হাত ছেড়ে হাঁটতে শুরু করলো। মেঘ গুটি গুটি পায়ে হাঁটছে আর অতীতের স্মৃতিগুলো ভাবছে। একটা সময় ছিল আবিরের সঙ্গে বাইরে বের হওয়ার জন্য, ঘোরার জন্য, একটু গল্প করার জন্য কতই না ছটফট করত। বৃষ্টিতে ভিজতে কত বায়না করত। সেই সবই এখন অতীত। এখন মানুষটাকে দেখার জন্য এত ছটফট করতে হয় না। ঘুম ভাঙলে সবার প্রথমেই এই মানুষটার মায়াবী মুখটা নজরে পড়ে। আগে আবিরের সাথে 2 মিনিট কথা বলতে গেলে হার্টবিট কয়েক গুণ বেড়ে যেত। সেই মেঘ এখন আবিরের বুকে মাথা রেখে আবিরের হার্টবিট শুনে। ভাবা যায়, ভালোবাসা কতই না অদ্ভুত। অপূর্ণতায় অশান্তি মিলে, আর পূর্ণতায় প্রশান্তি। ভাবতে ভাবতে হঠাৎ নজরে পড়ল আবির অনেকটা সামনে চলে গিয়েছে। কারোর সাথে ফোনে কথা বলতে ব্যস্ত, তার জন্য মেঘকে খেয়াল করেনি। মেঘ এক ছোটে আবিরের পাশে গিয়ে থামল। মেঘের উপস্থিতি টের পেয়ে আবির যেই ঘাড় ঘোরাবে অমনি মেঘ দুহাতে আবিরের বাহু চেপে ধরল। আবির রাকিবের সাথে কথা বলছিল আর চোখে মেঘের দিকে তাকিয়ে মুচকে হাসল। রাকিবকে উদ্দেশ্য করে বলল, ফোন রাখ, এখন বউকে সময় দিতে হবে। ওপাশ থেকে রাকিব বলল, বিগত 3 ঘন্টা 57 মিনিট যাবৎ সেই এক কাজটাই করছিস ভাই। বিয়ের তো অনেক দিন হলো, বউয়ের প্রতি ভালোবাসাটা এবার একটু কমা। তোর কি সমস্যা? আমার হিংসে হয়, এত প্রেম সহ্য হয় না। কেন? আমার বউটা সারাদিনে আমাকে একবার কলও দেয় না। আমি যখনই কল দিই তখনই বলে, এখন খাচ্ছি, এখন ঘুমাচ্ছি, এখন সাজতেছি, এখন কাজ করছি। ভুলেও একবার বলে না আমি রাগ করে আছি, অভিমান করেছি, আমাকে নিয়ে ঘুরতে যাও, সময় দাও। উল্টো আমি ঘুরতে নিয়ে যাওয়ার কথা বললে বলে, বিয়ে হয়ে গেছে, এখন আবার কিসের ঘোরাঘুরি? কাজ নেই তোমার? অফিসের কাজ ফেলে আমাকে ডিস্টার্ব করলে আমি আবির ভাইয়াকে কল দিয়ে বলবো তোমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিতে। এই পাগলকে কে বোঝাবে? সে যাকে দায়িত্বশীল বস ভাবছে, সে বস ছোট পেলেই বউয়ের কাছে ছুটে। তার কাছে মিটিংয়ের থেকেও বউ বেশি ইম্পর্ট্যান্ট। আবির তেজপূর্ণ কণ্ঠে বলল, তোর বকবক রাতে শুনবো, এখন রাখছি। রাকিব মনমরা ভঙ্গিতে বলল, কেউ আমাকে বুঝলো না। আবির মুচকি হেসে কল কেটে দিল। মেঘের মনোযোগ তখনও আবিরের হাতের দিকে। খুব শক্ত করে হাতটা ধরেছে, যতটা শক্ত করে আবির একটু আগে ধরেছিল। আবির মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি ভাবছো? চা খাবেন? এই না বললে বৃষ্টি আসবে, বাসায় যেতে হবে। আসুক বৃষ্টি, অনেক দিন হলো আপনার সাথে চা খাওয়া হয় না, একসাথে সন্ধ্যার আকাশ দেখা হয় না। আবির কপালে ভাঁজ ফেলে বলল, তোমাকে কতবার বলেছি চলো আমাদের বাড়িতে কিছুদিন থাকি, নিজের মতো করে সময় দিতে পারবো। প্রতিদিন ভোরের আকাশ দেখব, চায়ের কাপের সাথে গোধূলি সময় কাটাবো, মাঝরাতে নির্জন রাস্তায় দুজনে হাতে হাত রেখে হাঁটবো। তারপর কুকুরের দৌড়ানি দিলে এলোপাতাড়ি ছুটবো, ছুটতে ছুটতে ধপাস করে পুকুরে পড়বো। আবির রাগে চোখ গোল করে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, তোমার মাথায় কি ভালো কিছু আসে না? যত সব ফালতু চিন্তা ভাবনা। না মানে মাঝরাতে কুকুর ছাড়া আর কেউ তো রাস্তায় থাকে না, অবশ্য পাগলও ধরতে পারে। তোকে দেখলে পাগলও ভয় পাবে, দূর থেকে সালাম দিয়ে পালাবে। মেঘ ঠোঁট ফুলিয়ে বলল, বলেছে আপনাকে? আবির শান্ত কণ্ঠে বলল, তুমি তো আমার কোনো কথাই মানো না, একদিনের জন্য ওই বাসায় যেতে চাও না। তোমার জন্য এত কষ্ট করে বাড়ি করলাম কেন? এভাবে বাসা থেকে চলে গেলে আব্বু আম্মু কি ভাববে?
বড় আব্বু, বড় আম্মু ওনারাও তো কষ্ট পাবেন। ভাববেন ছেলে বড় হয়ে গেছে, বউ নিয়ে আলাদা থাকতে চায়। এটাকে আলাদা থাকা বলে না, ঘুরতে যাওয়া বলে। এক প্রকার হানিমুনও বলতে পারো। হানিমুন মানুষ কতবার করে? কাউকে না বলে কক্সবাজার গিয়েছিলাম বলে আমার বন্ধুরা এখন আমাকে খোঁচায়, ফাজলামো করে। আমি আর হানিমুনে যাব না। কে খোঁচাই নামটা বলো শুধু, বাকিটা আমি দেখে নিচ্ছি। মিনহাজ, তামিম নাকি অন্য কেউ? বন্যা। আবির হুঙ্কার দিতে গিয়েও থেমে গেল। বন্যা নাম শুনে নিশ্চুপ হয়ে রইল। কয়েক সেকেন্ড চুপ থেকে ধীর গলায় বলল, ও আচ্ছা, তাই না? শুনবে তবে? কি? তুমি, পরিবার, ব্যবসা, তানভীরের বিয়ে সব কিছুর কথা ভেবে আমি দ্রুত ঢাকায় ফিরে এসেছিলাম। তোমার ভাই মানে তানভীর অলরেডি আমার থেকে 2 মাসের ছুটি নিয়ে রেখেছে। দেশের বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করতেছে। কমপক্ষে 1 মাস কারোর সাথে যোগাযোগই রাখবে না। সত্যি? হ্যাঁ, তোমার বান্ধবী ফিরলে তারপর তুমিও বলতে পারবে। মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আস্তে আস্তে বলল, আমাদের হানিমুনের সময়টা কম হয়ে গেল না? হুম, সেই জন্যই ভাবছি সামনের মাসে একটা ট্যুর দেব। কোম্পানির কিছু কাজ আছে, সাথে তোমাকেও নিয়ে যাব। তানভীরের আগে দেশের বাইরের হানিমুনটা আমরাই করে আসব ইনশাল্লাহ। কোথায়? এখন কিছু বলবো না, আগে তোমার পাসপোর্ট করতে হবে। ভাইয়া জানে? না, কেউ কিছুই জানে না। তুমিও আগ বাড়িয়ে কাউকে কিছু বলবে না। তোমার বেস্ট ফ্রেন্ড বন্যা কেউ না, মনে থাকবে? জি। আবির আর কিছু বলেনি, চুপ করে হাঁটছে। মেঘ চোখ ঘুরিয়ে আশেপাশের মানুষদের দেখছে। ব্যস্ত শহরের সকল ব্যস্ততার মাঝেও মেঘের নজর শুধু কাপলদের দিকে। কেউ কেউ শাড়ি পরেছে, চুলে ফুল দিয়ে বয়ফ্রেন্ড কিংবা হাজব্যান্ডের হাতে হাত রেখে হাঁটছে। কত স্নিগ্ধ সে দৃশ্য। মেঘ নিজের দিকে এক নজর তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মনে মনে বিড়বিড় করলো, আজকের পর রাগ করলেও শাড়ি পরে বের হতে হবে। চুলে ফুল দিয়ে সেজেগুজে ঘুরতে হবে। তবেই না মানুষ আমাদের দিকে তাকাবে। না হয় আবির ভাইয়ের পাশে আমাকে বড্ড বেমানান লাগবে। আবির মেঘ চা খেতে খেতে গল্প করছিল। মেঘ অন্যমনস্ক চোখে দূরে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত পর হঠাৎ ডাকলো, আবির ভাই। জি আপু। আপু শব্দটা কর্ণকুহরে প্রবেশ মাত্র চোখ বড় করে তাকালো, শক্ত কণ্ঠে বলল, আপু বললেন কাকে? তোমাকে। আমি আপনার আপু হই? আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল, আমি তোমার ভাই হই? মেঘ দাঁত দিয়ে জিভ কেটে আওড়ালো, ভাই বলে ফেলেছি নাকি? সরি সরি। হ্যাঁ, প্রতিবার ভাই বলবে আর সরি বলবে, তাই না? কিন্তু তা আর হচ্ছে না। এখন থেকে তুমি ভাই বললে আমিও আপু বলবো। এখন দেখব দিনে কতবার ভাই ডাকো। মেঘ ঠোঁট বেঁকিয়ে বলল, আমি আবির ভাই বললে অভ্যস্ত, কিন্তু আপনি তো আপু বলে অভ্যস্ত না। অভ্যাস করব। তোমাকে হাজারবার বলেছি আবির ডাকো, কিন্তু না, সে তুমি পারবে না। ঠিক আছে, আমি আপু বলছি। মেঘ আপু, আপনি কি আরেক কাপ চা নিবেন? ছি, কি বলছেন এসব? প্লিজ আমাকে আপু ডাকবেন না। মানতে পারি, তবে একটা শর্তে। কি? আবির বলো। আবার? এখন থেকে প্রতিবার। আমি পারবো না। আবির ধমকে স্বরে বলল, বলো। মেঘ ঠোঁট উল্টে কোনো মতে আবির বলেই দুহাতে নিজের মুখ ঢেকে ফেলল। মেঘের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। লজ্জায় ভেতরটা হাঁসফাঁস করছে। আবির মেঘকে নিজের দিকে ঘুরিয়ে উদ্গ্রীব হয়ে বলল, ম্যাম, এখনও লজ্জা পেলে হবে? সংসার করতে হবে না? আমাকে আহিয়ার আব্বু হতে হবে না? লজ্জায় মেঘের চিবুক আরও নেমে গেছে। ঠোঁট জোড়া তীর তীর করে কাঁপছে। শরীরের প্রতিটা শিরা উপশিরায় কম্পন অনুভূত হচ্ছে। মেঘ মাথা নিচু করে দাঁত দিয়ে ঠোঁট কামড়াচ্ছে। আবির মেঘের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। অকস্মাৎ তানভীরের কল আসায় মেঘের দিক থেকে আবিরের দৃষ্টি খানিক সরল। এতেই মেয়েটা স্বস্তি ফিরে পেল। আবির জিজ্ঞেস করলো, কী রে, কোথায় আছিস? আছি তোমাদের আশেপাশেই। আশেপাশে থাকার কি দরকার? খুব বেশি সমস্যা না হলে চল একসাথে বসি, চা খাই, গল্প করি। এখন তো অবৈধ সম্পর্ক না, বৈধ সম্পর্কে আছিস।
তোমরা বসো, আসছি কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে। মেঘ লজ্জায় সেই যে চোখ সরিয়েছে আর তাকানোর নামই নিচ্ছে না। আবির কয়েকবার ডেকেছে, কিন্তু সারা শব্দ নেই। আবির কিছু সময় নিষ্পলক চোখে চেয়ে রইল। আবিরের কণ্ঠস্বর শান্ত, কোমল গলায় বলতে শুরু করলো, প্রিয় কাদম্বিনী, আমার প্রণয় কাব্যের না লেখায় কবিতা শেষ। মেঘ তৎক্ষণাৎ ঠোঁট ফুলিয়ে বলল, প্লিজ আমাকে কাদম্বিনী ডাকবেন না। আবির থামল, সরু চোখে তাকিয়ে প্রশ্ন করলো, কেন? মেঘের কণ্ঠস্বর নিরেট, গম্ভীর গলায় বলতে লাগলো, আপনার মুখে মেঘ ব্যতীত অন্য কোনো মেয়ের নাম শুনতে চাই না। ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট, কোনোভাবেই না। আপনি আমার মানে শুধুই আমার। আপনার মনের ভেতর থেকে বাইরে পর্যন্ত সবটাই আমার দখলে। কথাটা মাথায় রাখবেন। আবির হতভম্ব হয়ে রইল। কয়েক সেকেন্ড নীরবে মেঘের দিকে তাকিয়ে থেকে আচমকা প্রশ্ন করলো, ভাই এনি চান্স তুমি কি কারোর প্রতি জেলাস? না, আপনি আমাকে কাদম্বিনী বলেছেন, যার অর্থ মেঘমালা। মেঘ আমি হলে মালা কে? নিশ্চয়ই আপনার মামাতো বোন, যাকে আপনি এখনও মিস করেন। শয়নে স্বপনে তার কথা ভাবেন। আর সেজন্যই ইনডাইরেক্টলি আপনি আমাকে মেঘমালা বলে সম্বোধন করেছেন। আবির কপালে ভাঁজ ফেলে সূক্ষ্ম দৃষ্টিতে মেঘকে দেখছিল। মেঘের কথা শেষ হতেই ধপ করে চেয়ারে বসে পড়ল। ডান হাতে নিজের মাথা চেপে বিড়বিড় করে বলতে লাগলো, তানভীর ভাইরে, কোথায় তুই? মেঘ রাগী সরে বলল, ভাইয়াকে ডাকছেন কেন? ভাইয়া কি করেছে? এর মধ্যে তানভীর এসেছে, পেছনে বন্যা বসা। বন্যা বাইক থেকে নেমে আবিরকে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে অসহায় দৃষ্টিতে তানভীরের দিকে তাকালো। মেঘের সঙ্গে চোখাচোখি হতেই বন্যা নিঃশব্দে হাসল, কিন্তু বিপরীতে মেঘের ঠোঁটে হাসির লেশমাত্র দেখা গেল না। বন্যা চোখের ইশারায় জানতে চাইল, কি হয়েছে? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে বোঝালো, কিছু হয়নি। বন্যাকে ইশারা দিতেই বন্যা চুপচাপ মেঘের পাশের চেয়ারে বসলো। আস্তে করে জানতে চাইল, ভাইয়া কিছু বলেছেন? মেঘ ধীর গলায় বলল, না। আবির তখনও অসহায় দৃষ্টিতে তানভীরকে দেখছে। বিষয়টা তানভীরের নজরে পড়তেই ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, কি হলো ভাইয়া? আবির ভাবুক স্বরে বলল, ভাই তুই ঠিকই বলেছিলি। তানভীর আশ্চর্য নয়নে তাকে প্রশ্ন ছুড়ল, আমি আবার কবে কি বললাম? আমি যখন দেশের বাইরে ছিলাম তোকে ফোন দিলে প্রায় বলতিস, আমার বোন খুব একটা সুবিধার না, মনে হয় ওর মাথায় কোনো ছিট আছে, ও কখন কি বলে কি করে সে নিজেই জানে না। আমার বোনকে সামলাতে তোমার খুব কষ্ট হবে, তোমার জন্য আমার খুব মায়া হচ্ছে ভাইয়া। আমি উল্টো তোকে ধমক দিয়ে বলতাম, আমার বউয়ের ব্যাপারে আজে বাজে কথা বলার সাহস কোথায় পাস? ও যেমন আমি ওকে তেমনই ভালোবাসবো। ও পাগল হলে আমিও ওর জন্য পাগল হব। আমার ভালোবাসা দিয়ে সব ঠিক করে ফেলবো। আরও কত কিছুই না তোকে বলেছি। ভাই প্লিজ আমাকে মাফ করে দিস। ভাই তুই মহান, 20 বছর যাবৎ এই মেয়ের পাগলামি সহ্য করতেছিস। তোর মতো ভাই প্রতিটা ঘরে ঘরে দরকার। মেঘ চোখ রাঙিয়ে একবার আবিরের দিকে তাকাচ্ছে, আবার তানভীরের দিকে। তানভীর চোখের ইশারায় আবিরকে চুপ করতে বলেছে, কিন্তু আবির কথা বলেই যাচ্ছে। তানভীর দাঁত কেলিয়ে হেসে বলল, কোথায় কি যাতা বলছো? বোনের মতো ভালো মেয়ে দুইটা পাবে না। তোমার ভাগ্য ভালো আমার বোনের মতো বউ পেয়েছ, নয়তো তুমি যে বদরাগী ভাই, কপালে বউ জুটত না। সারা জীবন অবিবাহিত ট্যাগ লাগিয়ে ঘোরা লাগতো। তবুও ভালো ছিল। এখন মনে হচ্ছে 16 বছর কার জন্য লড়াই করেছি আমি। কোনো দিন কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখিনি, প্রয়োজনের বাইরে কোনো কথা বলিনি। সর্বক্ষণ মনে মস্তিষ্কে শুধু তোর বোন ছিল। ওকে বিয়ে করার জন্য কত কী করলাম। সেই মেয়ে কি না বলে আমি শয়নে স্বপনে মালার কথা ভাবি, মালাকে মিস করি, মালার কথা স্মরণ করে ওকে কাদম্বিনী ডাকি। তানভীর প্রশ্ন করল, কাদম্বিনীর সাথে মালার কি সম্পর্ক? কাদম্বিনী অর্থ মেঘমালা। ও, আমি বাংলায় খুব কাঁচা, তাই অর্থ বুঝে ব্যাখ্যা দিতে পারলাম না। আমাকে ক্ষমা করো ভাইয়া। মেঘ এখনও অগ্নিদৃষ্টিতে তানভীরকে দেখছে। মেঘের হাবভাব দেখে বন্যা মেঘকে শান্ত করার চেষ্টা করছে।
সামান্য বিষয় নিয়ে মেঘ আবিরের সাথে রাগারাগি করেছে, এটা ভেবেই বন্যার হাসি পাচ্ছে। সকালে কফির বিষয় নিয়ে রাগ করে বাসা থেকে বেরিয়েছে, সে রাগ কমতে না কমতে আরেক বিষয়। হাসিতে বন্যার পেট ফেটে যাচ্ছে, কিন্তু প্রকাশ্যে হাসতে পারছে না। তানভীর মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এভাবে কি দেখছিস? তুমি আমার নামে এসব বলেছ ওনাকে? না না, আমি কিছু বলিনি। আমার বোন কত ভালো, আমি কি জানি না? শুধু রাগটা একটু বেশি, আর কোনো সমস্যা নেই। রাগ উঠলে মাথা ঠিক থাকে না, এই তো। মেঘ রাগী কটমট করতে করতে বলল। ঘরের শত্রু বিভীষণ। বন্যা মেঘকে থামাতে ধীর গলায় বলল, কী সব বলছিস? সামান্য বিষয় নিয়ে কেউ এত রাগ করে? তুই ওদের চিনিস না, আমি ওদের হাড়ে হাড়ে চিনি। পুরুষজাত মানেই খারাপ, তাদের মনে এক, বাইরে আরেক। দেখাবে খুব ভালো মানুষ, আদতে কিছুই না। আবির আর চোখে তাকিয়ে প্রশ্ন করল, আমিও কি তেমন? মেঘ ঘন ঘন উপর নিচ মাথা নাড়ল। তানভীর আবিরকে সান্ত্বনা দিতে বলল, থাক ভাইয়া, মন খারাপ করো না। ছেলে মানুষ ঝামেলা মানে পুরো পৃথিবীর সব পুরুষই খারাপ। তুমি একা ভালো হওয়ার সুযোগ নেই। যে তুমি মালাকে মিস করো সে তো আরও বেশি খারাপ। ওদের কথোপকথন শুনে বন্যা নিঃশব্দে হাসছে। কি এক বিষয় নিয়ে মেঘ আবির তানভীর সিরিয়াসভাবে ঝগড়া করছে। হাসিও পাচ্ছে, আবার লজ্জাও লাগছে। আশেপাশের মানুষজন কেমন করে তাকিয়ে আছে। তানভীর বন্যার দিকে এক নজর দেখল, মেঘকে রাগানোর জন্য ইচ্ছে করেই বলল, ভাগ্যিস আমার বউটা ম্যাচিউর, এদিক থেকে আমি নিশ্চিন্ত। আবির আর চোখে মেঘকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। মেঘ যে রাগে আগুন হচ্ছে সেটা বোঝার বাকি নেই। মেঘ চোখ লাল করে তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর মেঘকে ভেঙাচ্ছে, এতে মেঘের রাগ আরও বাড়ছে। বন্যা দু হাতে মুখ চেপে হেসে যাচ্ছে। কয়েক মুহূর্ত নিশ্চুপ থেকে মেঘের গর্জনের মতো হঠাৎ বলে উঠল, ছি ভাইয়া, তুমি এখনো তোমার এক্সকে মিস করো? তানভীর চমকে উঠল, সেই সাথে বন্যাও। তানভীর বলল, মানে? সরি ভাইয়া, অতীত ভুলতে না পারলে তোমার কাছে আমার বান্ধবীকে দিতে পারছি না। আমি আগেই বলেছিলাম পুরুষ জাতি খারাপ, দেখলি বন্যা? সেই দলে আমার ভাইও আছে। বন্যার মুখের হাসি গায়েব হয়ে গেছে। মেঘের কথা ঠিকমতো বুঝতে পারছে না। তানভীর আবির দুজনেই মুখ চাওয়াচাই করছে। তানভীর প্রশ্ন করল, আমি কি করলাম? তুমি করনি, তোমার অতীত করেছে। কি যেন নাম? আয়েশা না? বন্যার মুখ ভার হয়ে আছে, হাসি ছিঁড়ে ফুটাও নেই মুখে। তানভীর বক্র দৃষ্টিতে বন্যাকে একবার দেখল। মেয়েটা মুখ ফুলেই বসে আছে। তানভীর ভ্রু কুঁচকে বলল, অতীত থাকাটা কি দোষের? হঠাৎ সেই নাম কেন উঠেছে? কারো অতীত থাকাটা দোষের নয়, তবে অতীতের স্মৃতি আঁকড়ে তার নামের প্রথম অক্ষরের টি শার্ট পরে ঘুরঘুর করাটা দোষের। আর এই দোষ ক্ষমার অযোগ্য। তানভীর চমকে উঠে নিজের পরনের টি শার্টের দিকে তাকালো। ডিজাইনিং টি শার্টের মাঝখানে এ লেখা। স্পষ্ট না তাকালে বোঝা যায় না, তবে কেউ সূক্ষ্ম নজরে চাইলে ঠিকই বুঝবে। মেঘ বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে অক্ষরটা খুঁজে পেয়েছে। বন্যা, আবির, তানভীর তিনজনের নজরেই টি শার্টে। আবির শান্ত কণ্ঠে বলল, বউ, আমার সম্বন্ধী তোমার মতো এত বিচক্ষণ না। টি শার্টের ডিজাইনের ভেতর এ লেখা নাকি এস লেখা সেসব দেখার সময় আছে নাকি তার? সময় না থাকলে এক কালার টি শার্ট পরবে, দরকার হয় সাদা পাঞ্জাবি পরে ঘুরবে। তাই বলে এ লেখা টি শার্টটি কেন? বি লেখা টি শার্ট বাজারে ছিল না? আপনি আবার ভাইয়ার হয়ে সাফাই গাইতেছেন? কি মেয়ে রে বাবা! তানভীর বন্যার দিকে তাকিয়ে বলল, তোমার ননদকে একটু বোঝাও। এতক্ষণ বন্যার মুখে হাসি থাকলেও এবার সে নির্বাক। মেঘকে বোঝানোর চেষ্টাও করলো না। ছোটোখাটো বিষয়ে মেয়েরা খুব তাড়াতাড়ি কষ্ট পায়। এতক্ষণ মেঘের কথাগুলো পাজলামো মনে হলেও এবার না চাইতেও বন্যা সিরিয়াস হয়ে গিয়েছে। গলা দিয়ে কথা বের হচ্ছে না। বোঝাতে চাচ্ছে সে একদম ঠিক আছে, কিন্তু চোখে মুখে ফুটে উঠেছে সে ঠিক নেই। মিনিট 10 চলল তানভীর আর মেঘের ঝগড়া। মাঝখানে মাঝখানে আবির দু একটা কথা বলে সেটাতেও হাজারটা দোষ ধরেছে মেঘ।
সকালের রাগটা এখনো পুরোপুরি কমেনি। 10 মিনিট যাবৎ বন্যা নিশ্চুপ বসে আছে। ঝগড়ার এক পর্যায়ে মেঘ বসা থেকে উঠে দাঁড়ালো, বন্যার হাত ধরে বলল, চল আমার সাথে। ওদের সাথে কথা বলে কোনো লাভ নেই, পুরুষ জাতি খারাপ। একজন মালাকে ছাড়া বাঁচবে না, আরেকজন আয়েশাকে ছাড়া। শুধু শুধু তোর আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আবির বসা থেকে উঠে বলল, এই দাঁড়াও, আমি তোমাকে বাসায় পৌঁছে দিব। তানভীরের দিকে তাকিয়ে আবার বলল, এই তানভীর, ওকে বাসা পর্যন্ত দিয়ে আয়। মেঘ গর্জে উঠে বলল, কোনো দরকার নেই, আমরা বাসা চিনি, একাই যেতে পারবো। আবির গম্ভীর কণ্ঠে বলল, মেঘ। মেঘ রাগে কটমট করে বলল, খান বাড়িতে আপনাদের প্রবেশ নিষিদ্ধ। আমি এক্ষুনি বাসায় গিয়ে আব্বু, বড় আব্বুকে সব বলবো। বাসার আশেপাশেও যেন আপনাদের না দেখি। মেঘ বন্যাকে টানতে টানতে নিয়ে একটা রিকশায় উঠে বসলো। তানভীর হতবাক হয়ে চেয়ে আছে। মেঘের রাগ উঠলে মাথা ঠিক থাকে না, তাই বলে বন্যা মুখ ফুলিয়ে চলে গেল। ওর কি উচিত ছিল না তানভীরের সাথে যাওয়া? রাত 9টার উপরে বাজে। তানভীর বন্যাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে। বন্যাকে একের পর এক কল দিচ্ছে, কিন্তু রিসিভ করছে না। নতুন জামাই, অসময়ে বাসায় যেতেও লজ্জা লাগছে। অনেকগুলো কল দেওয়ার পর অবশেষে কল রিসিভ করেছে। বলুন, কোথায় ছিলে এতক্ষণ? কতগুলো কল দিয়েছি তোমাকে। আমি ঘুমিয়েছিলাম, দেখিনি। আমার কেন যেন মনে হচ্ছে না। তুমি নিচে আসো তো, দেখি একটু। বন্যা চমকে উঠে জিজ্ঞেস করলো, আপনি কোথায় এখন? অফিস থেকে কল দিতে দিতে এখন তোমাদের বাসার সামনে আছি। দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো ব্যথা হয়ে গেছে। আসো প্লিজ। বন্যা কিছু বলার সাহস পেল না, বেরিয়ে এলো বাসা থেকে। রাত গভীর, পরিবেশ একদম শান্ত। তানভীরের পরনে এখন কালো রঙের টি শার্ট, যার মাঝখানে সাদা রঙে বড় করে লেখা বি। বন্যা টি শার্টের দিকে একবার দেখলো, কিন্তু তানভীরকে কিছু বুঝতে দিল না। বলল, এত রাতে আপনি এখানে? নিজের বিয়ে করা বউকে দেখতে আসার আবার সময় লাগে নাকি? ইচ্ছে হয়েছে এসেছি, বাসায় নিতে পারছি না বলে কি বউকে দেখতেও আসতে পারবো না? আমি সেটা বলিনি। তখন রাগ করে চলে এলে কেন? বন্যা মলিন হেসে বলল, রাগ করিনি। তা তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। বনু রাগের মাথায় কি বলল, তুমি ওর সঙ্গে সিরিয়াস হয়ে গেলে। এটা কি হলো? বন্যা উত্তর দিচ্ছে না। তানভীর আবারও বলল, বনু বাসায় গিয়ে কি বলেছে জানো? কি বলেছে? আমি নাকি তোমার সাথে সিরিয়াস ঝগড়া করেছি, বনুকেও বকা দিয়েছি। আরও কি বলেছে কে জানে। আব্বু আমাকে কল দিচ্ছে, ইচ্ছে মতো বকা দিয়েছে। ওর জন্য সকালে একবার ধমক খেলাম, একটু আগে আবার। বাসায় যাওয়ার পর নিশ্চয়ই আবার খাবো। কিন্তু বনু, সে তো দিব্যি আছে। বন্যা চাপা সরে বলল, অনেক রাত হয়েছে, বাসায় যান। যাব, তার আগে এ লেখা টি শার্টটা পরেই তোমার সামনে মনের ভেতরের খুব অভিমান কষ্টগুলো দূর করে নেই। কিছু পোড়াতে হবে না। পোড়াবো তো অবশ্যই। দেখো, ব্যাগে করে টি শার্টটা নিয়ে এসেছি। হঠাৎ রাস্তার পাশ থেকে কেউ একজন বলে উঠলেন, আগেই বলেছিলাম এই ছেলেকে বিয়ে করো না, রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। আমার কথা মানলে না। আজ যদি আমাকে বিয়ে করতে রাজি হতে, তাহলে আমার মনে জায়গা পেতে। চায়ের দোকান তোমার নামে সরি চায়ের দোকান তোমার নামে করে দিতাম। তানভীর বন্যা দুজনেই সেদিকে তাকালো। মুখলেস মিয়া এক বালতি পানি হাতে দাঁড়িয়ে আছে। তানভীর রাগে ফুঁস করে উঠল, বন্যা সরি, আসলে এত হাসি পাচ্ছে। আচ্ছা, শুরু করছি। বন্যা তৎক্ষণাৎ তানভীরের হাত চেপে ধরে বলল, রাগ দেখাবেন না প্লিজ। মুখলেস মিয়া আবার বললেন, আমি এখনো তোমাকে ভালোবাসি। আমার মনের দরজা তোমার জন্য এখনো খোলা। তানভীর রাগান্বিত কণ্ঠে বলল, আমি কি দাদিকে খবর দেব? আমার বউয়ের দিকে কোনো জোর দিলে আপনার সংসারে আগুন জ্বালিয়ে দিব। ফায়ার সার্ভিসের 3 টিম এসেও সে আগুন নেভাতে পারবে না, এই আমি বলে রাখলাম। মুখলেস মিয়া হাসতে হাসতে বলছেন, দাদিরে আর কোন লাগতো না। আমি যাইতাছি, চা খাইয়া যাইও।
বন্যা তানভীরের দিকে তাকিয়ে বলল, এত ভালোবাসেন আমাকে? জি। তবে এ লেখা গেঞ্জি পরলেন কেন? আবার? এরপর থেকে যা কিনবো সব তোমাকে সাথে নিয়ে কিনবো। দরকার হয় অনুবেক্ষণ যন্ত্র দিয়ে দেখে নিব এ অক্ষর আছে কিনা। বন্যা মুচকি হেসে বলল, আমি মজা করেছি। তানভীর গম্ভীর কণ্ঠে বলল, কিন্তু আমি সিরিয়াস। রাত 10:26 মেঘ সদর দরজার কাছে পায়চারি করছে। মোজাম্মেল খান সোফায় বসে চা খাচ্ছেন। হঠাৎ আবির এসে দরজায় দাঁড়াতেই মেঘ বলল, কোথায় যাচ্ছেন? আবিরের সহজ সরল জবাব, বাসায়। মেঘ চাপা স্বরে বলল, বলেছি না এই বাসায় আপনার প্রবেশ নিষিদ্ধ। আবির চোখ ঘুরিয়ে মোজাম্মেল খানের দিকে এক নজর দেখলেন, পরপর মেঘের দিকে তাকিয়ে ঠাট্টা স্বরে বলল, আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি, এবার কিছু বলবেন? মোজাম্মেল খান ভেতর থেকে ডাকলেন, আবির ওখানে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে আসো। আবির মেঘের দিকে তাকিয়ে আলগোছে চোখ মারল, মুচকি হেসে বলল, শ্বশুর আব্বু ডাকছেন, আমি কি যাব? মেঘ আর কথা বাড়ালো না, ভেঙচি কেটে বিড়বিড় করতে করতে নিজের রুমে চলে গেল। মোজাম্মেল খান শান্ত গলায় বললেন, বসো। আবির সঙ্গে সঙ্গে বসলো। মৃদু স্বরে আওড়ালো, চাচ্চু আপনার শরীর কেমন এখন? আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো। কিন্তু দেখে তো মনে হচ্ছে না। মেঘের কি হয়েছে? সন্ধ্যা থেকেই রেগে আছে। এত ডাকলাম 5 মিনিট বসলো না, কথাও বলল না। ঝামেলা হয়েছে কোনো? না, তেমন কোনো সমস্যা নেই। মোজাম্মেল খানের কণ্ঠস্বর গম্ভীর, বললেন, দেখো আবির, তোমার পাগলামির জন্য আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছি। এখন তোমার জন্য যদি আমার মেয়ে কষ্ট পায় তাহলে এর ফল খুব খারাপ হবে। আবির মাথা নিচু করে বলল, আমার আচরণের কারণে মেয়ে কখনো কষ্ট পাবে না ইনশাল্লাহ। আলী আহমদ খান রুম থেকে বেরিয়ে আসতে আসতে বললেন, কি ব্যাপার, আমার ছেলেকে একা পেয়ে তো শাসন করা শুরু হয়ে গেল? শাসন করছি না ভাইজান, সাবধান করছি। মেয়ে কিন্তু আমার একটাই। আবির বিড়বিড় করতে করতে বলল, বউও আমার একটাই। কি বললে? আবির থতমত খেয়ে বলল, এভাবে থ্রেট না দিয়ে আমাদের জন্য একটু দোয়া করবেন। আমি তোমাকে থ্রেট দিচ্ছি? আলী আহমদ খান হাসতে হাসতে সোফায় এসে বসলেন। আবির অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, মুখ ফসকে সত্যি কথা বেরিয়ে গেছে, দুঃখিত। কি? আবির মৃদুস্বরে বলল, আমার সাথে রাগ দেখি লাভ নেই। আপনার মেয়ের সাথে চলতে চলতে আমিও ওর মতোই হয়ে যাচ্ছি। মোজাম্মেল খান হতাশ ভঙ্গিতে আলী আহমদ খানের দিকে চেয়ে বললেন, ভাইজান ওরা বড় হবে কবে? ভেবেছিলাম আবিরের মনে হয় একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে, বিয়ে দিলে সংসারটা মনোযোগ দিয়ে করতে পারবে। আমি নানা হব, আপনি দাদা, কতই না ভালো লাগবে। কিন্তু এদের লক্ষণ তো ভালো না। আবির মলিন চোখে তাকিয়ে আবারও বিড়বিড় করলো, শ্বশুর আব্বু, আপনার মেয়েই এখনো বাবু। তাকে বাবু থেকে বাবুর মা বানানোটা আমার কাছে চতুর্থ বিশ্বযুদ্ধের সমতুল্য। কি হলো, বিড়বিড় করে কি বলো? কিছু না। মালিহা খান রান্নাঘর থেকে ডাকলেন, কি রে আবির, খাবি না? আসছি আম্মু। আবির ঝটপট উঠে গেল। আব্বুর সামনে নিজের বাবা হওয়ার কথা শোনা সত্যি লজ্জাজনক, যদিও সেই লজ্জাবোধ আবিরের একটু কমই আছে। আবির খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে গেল। রুম অন্ধকার। আবিরের রুমের আলো জ্বালাতেই দেখলো রুম একদম ফাঁকা, কোথাও কারো অস্তিত্ব নেই। মেঘ মেঘ বলে কয়েকবার ডাকলো, কিন্তু কোনো সাড়া নেই। ব্যালকনিতেও কেউ নেই। আবির চুপচাপ ফ্রেশ হতে গেল। মিনিট কয়েক পর একটা বালিশ নিয়ে রুম থেকে বেরিয়ে সূর্যা মেঘের রুমে গিয়ে ঢুকলো। মেঘ টেবিল ল্যাম্প জ্বালিয়ে বই পড়ছিল। আবির বিছানার কাছে গিয়ে দাঁড়ালো। বালিশটা বিছানায় রাখতেই মেঘ চমকে উঠল, আপনি এখানে কেন? ঘুমাতে এসেছি। আপনার রুম নেই? আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তখন না বললাম আমি শ্বশুর বাড়িতে এসেছি? শ্বশুর বাড়িতে আসলে বউয়ের রুমে থাকবো, এটাই কি স্বাভাবিক না? থাকুন আপনি আপনার শ্বশুর বাড়িতে, আমিও আমার শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি। আবির মেঘের হাত ধরে থামিয়ে দিয়ে বলল, এই না না, একদম না। রাত কয়টা বাজে দেখেছ?
কোনো ভদ্রবাড়ির মেয়ে এত রাতে শ্বশুরবাড়ি যায় না। তুমি বরং আগামীকাল সকালে যেও, কেমন? মেঘ ভ্রুকুচকে বলল, আপনি আসলে একটা কি? বলো। কিছু না। মেঘ আবিরের হাত ছাড়িয়ে উঠে যেতে লাগলো। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মৃদু হেসে গান শুরু করলো। ও বউ, কেন আমার কাছে আসো না? আবিরের কণ্ঠে এমন গান শুনে মেঘ হাসি থামিয়ে রাখতে পারছে না। তবুও গম্ভীর ভাব নিয়ে তাকিয়ে আছে। আবির আবারও বলল, ও বউ, তুমি রাগটা কি কমাবেন না? ও বউ, ও বউ, একটু কি হাসবেন না? আচ্ছা, ডোন্ট মাইন্ড ইগনোর মাই বেসুরো ভয়েস। আসলে গানটা হচ্ছে আমি রিডিংয়ের মতো করে পড়তে পারলাম না, তাই হচ্ছে একটু বেসুরোভাবেই গেয়ে দিলাম। এবার আর হাসি চেপে রাখতে পারল না। মেঘের হাসতে সময় লাগলেও মেঘকে নিজের কাছে টেনে নিতে আবিরের এক মুহূর্ত সময় লাগেনি। একটানে মেঘকে শুয়ে দিয়েছে। আবিরের বাহুর ওপর মেঘের মাথা। আবির মেঘের দিকে পাশ ঘুরে শুয়েছে। মেঘের কপালের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো আলতো হাতে ঠিক করে দিচ্ছে আবির। মেঘের দু চোখ বন্ধ, হৃদস্পন্দন বাড়ছে, গলা শুকিয়ে আসছে, ঢোক গিলতে কষ্ট হচ্ছে। আবির অকস্মাৎ মেঘের লালচে গালে চুমু খেলো। মেঘের শরীরের প্রতিটা কম্পন আবির উপলব্ধি করছে। হঠাৎ মেঘের কানের কাছে ঠোঁট এগিয়ে ডাকলো, বউ। মেঘ জবাব দিতে পারছে না, শরীর কাঁপছে, লজ্জায় চোখ খুলতে পারছে না। আবির আবার ডাকলো, ও বউ। হুঁ। আবির নরম স্বরে ফিসফিসিয়ে বলল, আমার শ্বশুরাব্বু এবং তোমার শ্বশুরাব্বু দুজনের খুব ইচ্ছে নানা দাদা হওয়ার। একটু আগেই আমাকে বলছিলেন। আমারও খুব ইচ্ছে আহিয়ার আব্বু হওয়ার। তোমার কি আহিয়ার আম্মু হতে ইচ্ছে করে না? OMG, হোয়াট এ বিগ এপিসোড! তো শেষ হলো আমি তো ভালোবাসি তোকে উপন্যাসটির সারপ্রাইজ পর্ব 2। একটা বিশাল পর্ব ছিল এবং সেই সাথে খুবই উপভোগ্য ছিল। আজকে আর তোমাদের জিজ্ঞেস করব না কেমন লেগেছে, কারণ এই পর্বটা কারো খারাপ লাগতেই পারে না। আই এম ড্যাম শিওর একদমই মন ভালো করে দেওয়া একটা এপিসোড। পার্সোনালি আমারও মুডটা একটু অফ ছিল আজকে, তবে এই এপিসোডটা পড়ার পর মুড তো একদম চাঙ্গা হয়ে গেছে। আরেকটা কথা, আমি কিন্তু এখনই গল্পটা প্রথম পড়লাম। আই মিন অনেক সময় তো আগে গল্প পড়ে রাখি, পরে ভয়েস দিই, কিন্তু এখন ভয়েস দেওয়ার সাথে সাথেই পড়লাম, কারণ বাইরে অনেক আওয়াজ ছিল আজকে। আর হচ্ছে সময় পাইনি তেমন, যেহেতু আমার এক্সাম চলে, তো সেসবের মাঝেই তোমাদের জন্য কষ্ট করে ভয়েসটা দিলাম। তো যেহেতু আমি প্রথমবার পড়েছি, তাই হচ্ছে আমার ন্যাচারাল রিয়েকশানগুলো বেরিয়ে এসেছে। আমি হয়তো বা একটু বেশি হেসে ফেলেছি, হয়তো বা কোথাও কোথাও একটু বেশি এক্সাইটমেন্টে বেশি কিছু বলে ফেলেছি, তো প্লিজ ডোন্ট মাইন্ড। আর আমার ভয়েসে গল্প শুনতে তোমাদের কেমন লাগে আমার খুব জানতে ইচ্ছে করে। অ্যাকচুয়ালি আমি নতুন নতুন ভয়েস দিচ্ছি, তো তাই আমার এক্সাইটমেন্টটাও খুব বেশি। হয়তো আমি আহামরি ভালো কিছু করতে পারি না, বাট আই ট্রাইড মাই বেস্ট। আমি 100% চেষ্টা করি যেন তোমাদেরকে আমি ভালো একটা কিছু দিতে পারি, খুব একটু ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারি। উফ, আজকে অনেক বক বক করে ফেললাম, আমাকে আবার নেকা ভেবো না, ঠিক আছে? অ্যাট লাস্ট একটা কথাই বলবো, তোমাদের আবির ভাইকে নিয়ে কিন্তু একটা কমেন্ট অবশ্যই করে যাওয়া, ঠিক আছে? তো টেক কেয়ার, কিপ লাভিং, কিপ সাপোর্টিং, বাই বাই।